এবারের উত্তরাখণ্ড ট্যুরে আমরা মসৌরি থেকে দেবভূমি ঋষিকেশে এসেছি। এটি আমাদের উত্তরাখণ্ড ট্যুরের কলকাতা টু কলকাতা 12 দিনের ট্যুর ছিল। এই ট্রিপে আমরা দেরাদুন, মসৌরি, ঋষিকেশ আর হরিদ্বার ঘুরেছিলাম। দেরাদুন, মসৌরি ও হরিদ্বার ট্যুরের সম্পূর্ণ ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। মসৌরি থেকে ঋষিকেশ প্রায় 80 কিলোমিটার রাস্তা। বাসে বা গাড়িতে 3 ঘন্টা সময় লাগে। তবে আমরা বাসে করে ঋষিকেশ পৌঁছে গিয়েছিলাম। প্রথমে মসৌরি থেকে বাসে করে দেরাদুন, তারপরে দেরাদুন থেকে বাস চেঞ্জ করে ঋষিকেশে পৌঁছাই। মসৌরিতে 2টি বাস স্ট্যান্ড আছে, একটি হলো লাইব্রেরি চকের দিকে, আরেকটি হলো চার প্যালেসের দিকে। আমরা লাইব্রেরি চকের দিকের বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছিলাম, কারণ আমরা লাইব্রেরি চকের দিকেই ছিলাম। 1 ঘন্টা অন্তর অন্তর এখান থেকে দেরাদুন যাবার বাস পাওয়া যায়। 40 কিলোমিটার রাস্তা, বাসে 2.5 ঘন্টা সময় লাগে। ভাড়া 75 টাকা পার হেড। দেরাদুনেও 2টি বাস স্ট্যান্ড আছে, একটি হলো দেরাদুন রেলওয়ে স্টেশনের একদম পাশেই অবস্থিত, আর অন্যটি হলো দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে ISBT বাস স্ট্যান্ড। মসৌরি থেকে দেরাদুন ফেরার বাস রেলওয়ে স্টেশনের পাশের বাস স্টপেই আসে, আর এখান থেকেই মসৌরি যাবার বাস পাওয়া যায়। আর দেরাদুন থেকে ঋষিকেশ যাবার জন্য ISBT বাস স্ট্যান্ডে যেতে হবে। এই বাস স্ট্যান্ডের জন্য অটো, টোটো, বিক্রম সবই পাওয়া যায়। ISBT বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা অন্তর অন্তর ঋষিকেশ যাওয়ার বাস পাওয়া যায়। তারপর একটি অটোতে করে দেরাদুনের ISBT অর্থাৎ ইন্টার স্টেট বাস টার্মিনালে পৌঁছালাম। ISBT বাস স্ট্যান্ড থেকে ঋষিকেশ 40 কিলোমিটার রাস্তা, 1.5 ঘন্টা সময় লাগে। ভাড়া নিল 95 টাকা পার পার্সন। আমরা মসৌরি লাইব্রেরি চক থেকে বেলা 1টা নাগাদ বাসে উঠেছিলাম এবং বিকেল 5টা নাগাদ ঋষিকেশে পৌঁছে গিয়েছিলাম। ঋষিকেশে একটাই বাস স্ট্যান্ড। দেরাদুন থেকে আসার সময় বাসগুলি এইখানে আসে এবং ঋষিকেশ থেকে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর দেরাদুন যাওয়ার বাস পাওয়া যায়। এছাড়াও ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে দিল্লি, আগ্রা, কানপুর, লখনৌ, মুরাদাবাদ এবং চারধাম যাত্রার জন্য বাস ছাড়ে। এবার ঋষিকেশের বাস স্ট্যান্ড থেকে একটি অটো ধরে 60 টাকার বিনিময়ে চলে এলাম রামদাস সিন্ধি ধর্মশালা। আমি ঋষিকেশ বেড়াতে এসে এই ধর্মশালাটিতে আছি। এটি হচ্ছে বাবা রামদাস সিন্ধি ধর্মশালা, একদম মার্কেটের মধ্যে। এখান থেকে ত্রিবেণী ঘাট মাত্র 1 মিনিটের হাঁটা পথের রাস্তা। একদম যে বাজার আছে, বাজারের মধ্যে। আমরা অটো থেকে ওই লাল বাড়িটার সামনে নেমেছিলাম। এই ধর্মশালাটি ত্রিবেণী ঘাটের কাছেই অবস্থিত। এটি বাজেটের মধ্যে ঋষিকেশে থাকার খুবই ভালো অপশন। এই ধর্মশালা থেকে ঋষিকেশে ত্রিবেণী ঘাট মাত্র 1 মিনিটের হাঁটা পথ, এবং এখান থেকে মেন রাস্তা, যেখান থেকে হরিদ্বার যাবার গাড়ি এবং ঋষিকেশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখবার গাড়ি পাওয়া যায়। যেই দিকে গাড়ি ধরার জন্য যান না কেন, 1 থেকে 1.5 মিনিটই সময় লাগছে। ফার্স্ট ফ্লোরে আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 203 নম্বর রুম। এটি একটি 4 বেডেড এসি রুম, বাট আমাদের এসি প্রয়োজন নেই, তাই আমরা ওটাকে নন এসি করে ওনারা আমাদেরকে দিয়েছেন। এই রুমের রেন্ট কত বলছি, আগে তার আগে রুমটা দেখিয়ে দিই। ধর্মশালা বলে যেরকম ভাবে আমাদের একটা ধারণা থাকে সেরকম একদমই না। পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জায়গায় বিন দেওয়া আছে। এটা স্পট বুকিং হয়, কিন্তু আগে থেকে ফোনে বা অনলাইনে বুকিং করার কোনো ব্যবস্থা নেই। রুমটাই আপনারা যদি উইথ এসি নেন তাহলে 1600, উইদাউট এসি 1000 টাকা। এই ধর্মশালাটিতে আরও ব্যবস্থা আছে, আমরা ওখান থেকে জল ভরে নিচ্ছি। আমরা ধর্মশালাতে চেক ইন করে সোজা চললাম ত্রিবেণী ঘাটের কাছে, কারণ কিছুক্ষণের মধ্যেই সেখানে গঙ্গা আরতি শুরু হবে। আমি ঋষিকেশে হলো 8 ঘন্টা এসে পৌঁছেছি, হোটেলে চেক ইন করেছি, বেরিয়ে গেছি। এসে আমি শপিং করতে শুরু করেছি। এই খাদির প্যান্ট গুলো পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে 150 করে। এরকম জামাও আছে, এগুলো 150 করে বলছে। বিকেলে ঘাটের কাছে পৌঁছে বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই মোমো আর চা দিয়ে পেট ভরিয়ে নিলাম। তারপর সোজা চললাম ঘাটের দিকে। ঋষিকেশের ত্রিবেণী ঘাটে গঙ্গারতি গ্রীষ্মকালে 6:30 থেকে শুরু হয় এবং শীতকালে 5:30 নাগাদ শুরু হয়। সন্ধ্যারতি ভালোভাবে দেখতে হলে সন্ধ্যারতি শুরুর কিছুটা আগে চলে আসতে হবে, না হলে কিন্তু বসার জায়গা পাওয়া যাবে না। তাই আমরা তাড়াতাড়ি গিয়ে দেখে শুনে একটা বসার জায়গা করে নিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই চারপাশ গম গম করে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হলো ঋষিকেশের ত্রিবেণী ঘাটে গঙ্গারতি। आज के
হরিদ্বারেও এই গঙ্গারতি দেখেছি, এখনো মনে এইরকম উত্তেজনায় অনুভব করেছিলাম। ফেরার সময় মার্কেট থেকে টুকটাক শপিং করলাম, তারপরে খেলাম নতুন এক ধরনের ডাল, সিদ্ধ মুগ ডালের সাথে মাখন ও নানা রকম মশলা মিশিয়ে তৈরি করা হচ্ছে, এবং তার সঙ্গে ভেজ প্যাটিস। কম্বিনেশনটা শুনতে অদ্ভুত লাগলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপরে আর বেশি রাত না করে একটি দোকান থেকে রাতের খাবার প্যাক করিয়ে নিয়ে হোটেলে ফিরে এলাম এবং ফ্রেশ হয়ে ডিনার করে সোজা ঘুম। এইভাবে ঋষিকেশে প্রথম দিনটা আমাদের শেষ হলো। ঋষিকেশে আজ আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা নিজেদের সঙ্গে থাকা খাবার দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঋষিকেশ ঘুরতে। ঋষিকেশের একদম মার্কেটের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমরা এখান থেকে এখন বেশ কিছু শপিং করছি। এখন আমি আমার জন্য এইরকম একটা টপ নিলাম, এগুলো খুব সুন্দর পিওর কটন টপ এগুলো, আর এগুলো ডিফারেন্ট সাইজের কালারের পাওয়া যাচ্ছে। এগুলো 300 টাকা করে নিচ্ছে। এর সাথে ম্যাচিং প্যান্টও আছে এরকম, সে প্যান্টগুলো 300 টাকা করে। আজ আমরা দেখবো ভরত মন্দির, চন্দ্রেশ্বর মহাদেব মন্দির, ত্রিবেণী সঙ্গম, রামঝুলা, প্রাচীন রামেশ্বর মন্দির, গীতা ভবন, পরমার্থ নিকেতন, 84 কুটিয়া বা বিটলস আশ্রম, তারপরে পরমার্থ নিকেতনে সন্ধ্যেবেলা সন্ধ্যারতি এবং জানকী ঝুলা দেখতে দেখতে হেঁটে এলাম ঋষিকেশের ইস্কন মন্দির দেখতে। এই ছিল দ্বিতীয় দিনে আমাদের ঋষিকেশের ট্যুর প্ল্যান। তাই আমরা সকালবেলা ধর্মশালার একেবারেই কাছে অবস্থিত ভরত মন্দিরটি দেখতে চলে গেলাম। প্রায় 400 মিটার মতো দূরত্ব, তাই হেঁটে হেঁটেই দেখতে চললাম। ভরত মন্দির যাওয়ার পথে খুব ভালো একটা লস্যির দোকান দেখতে পেলাম, তাই সবাই মিলে সকাল সকাল এক গ্লাস করে লস্যি খেয়ে নিলাম। বেশ ভালোই লাগলো খেতে। বেনারসের মতো ঋষিকেশেও কিন্তু দুপুরবেলা মন্দিরগুলি 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, 11টার পরে আবার 1টা থেকে মন্দিরগুলি খোলে। তারপর গুগল ম্যাপের সৌজন্যে মিনিট খানেকের মধ্যে পৌঁছে গেলাম ভরত মন্দির দেখতে। ঋষিকেশের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি হলো এই ভরত মন্দির। প্রাচীন ইতিহাসে বলে ঋষি রাইভোর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান বিষ্ণু বলেছিলেন, আমি এখানে চিরকাল ঋষিকেশ নারায়ণ রূপে বাস করব এবং এই স্থান ঋষিকেশ নামেই পরিচিত হবে। মূল মন্দিরের ভেতরে একটি মাত্র কালো পাথরের শালগ্রাম পাথর দিয়ে 5 ফুট ঋষিকেশ নারায়ণের মূর্তি তৈরি করা হয়েছে। আর মন্দিরের বাইরে একটি ছোট গুহা আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে সেখানে বাবা মহাদেবের দর্শন করা যাবে। ভরত মন্দিরের ভেতরে একটি মিউজিয়ামও আছে, সেখানে মন্দিরের বহু পুরনো অংশ এবং সেগুলি কত বছরের পুরনো সেই সমস্ত কিছু দেখানো হয়েছে। মন্দিরটি ভোর 5টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ভরত মন্দির দর্শন করে এবারে আমরা চললাম চন্দ্রেশ্বর মহাদেব মন্দির ও ত্রিবেণী সঙ্গম দর্শন করতে। ভরত মন্দিরের সামনে থেকে একটু এগিয়ে গিয়ে মেন রাস্তা থেকে একটি টোটো করলাম চন্দ্রেশ্বর মহাদেব মন্দির যাওয়ার জন্য। ভরত মন্দির থেকে চন্দ্রেশ্বর মহাদেব টেম্পলটি 2.5 কিলোমিটার রাস্তা, টোটোতে 15 মিনিট সময় লাগে। আমাদের 3 জনের জন্য 100 টাকা ভাড়া নিয়েছিল। পুরাণে বলে চন্দ্র নিজের অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য ঋষিকেশে গঙ্গা নদীর তীরে ভগবান শিবের তপস্যা করেছিলেন 14,500 বছর ধরে। সেই থেকে এই জায়গায় ভগবান মহাদেবকে চন্দ্রেশ্বর মহাদেব নামে পুজো করা হয়। এই মন্দির চত্বরটিও বেশ বড়। এখানে ঢুকলে প্রথমে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যাবে, তারপর এর পাশেই আছে একটি গুহা, তার মধ্যে মহাদেবের শিবলিঙ্গটি আছে। নিচে নেমে গেলে তারপরে বাবার দর্শন করা যায়। ঋষিকেশের চন্দ্রেশ্বর মহাদেব মন্দিরটি সারাদিনই খোলা থাকে। আমরা মহাদেবের দর্শন করে হাঁটা পথে চললাম এর পাশেই অবস্থিত ত্রিবেণী সঙ্গম দেখতে। এই জায়গাটির নাম ত্রিবেণী সঙ্গম হলেও এই জায়গাটি হলো মা গঙ্গা এবং চন্দ্রভাগা নদীর সঙ্গম স্থল। আর চন্দ্র তার তপস্যাকালে এখানেই তপস্যা করেছিলেন। এখানে বহুদূর পর্যন্ত নদীটিকে দেখতে পাওয়া যায় এবং এখানে জলের রং পুরো সবুজ। একদিকে বেশ উঁচু পাহাড় আর তার পাশ থেকে বয়ে গেছে মা গঙ্গা। অপূর্ব পরিবেশ এবং এখানে মানুষজনের ভিড়ও নেই, তাই বসে থাকতে খুবই ভালো লাগছিল। এখানে অনেক সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়। আমি দুটো কালেক্ট করছি, এখানে একটা পেয়েছি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য ঋষিকেশ তথা ভারত বিখ্যাত রামঝুলা দেখতে। ত্রিবেণী সঙ্গম থেকে 5 মিনিট মতো হেঁটে আমরা মেন রাস্তায় পৌঁছালাম, বা চন্দ্রভাগা মোড়ও বলা হয় এই জায়গাটিকে। এখান থেকে একটি বিক্রমে উঠলাম রামঝুলা যাবার জন্য। 2.5 কিলোমিটার মতো রাস্তা, পার হেড 30 টাকা করে ভাড়া নিল। 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম রামঝুলা স্টপেজে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে তারপর রামঝুলা পৌঁছাতে হবে। আমরা রামঝুলা স্টপেজে পৌঁছে সোজা হাঁটতে শুরু করলাম। একটু যেতেই একটা বেশ ভালো খাবারের দোকান দেখতে পেলাম, তাই আমরা ছোলে ভাটুরে, রাজকচুরি, গোলাপ জামুন দিয়ে পেট পুজো করে নিলাম এবং পরে খাবার জন্য এখান থেকে মিঠি খিচুড়িও প্যাক করে নিলাম। ভর পেট খাওয়া দাওয়া করে আবার হাঁটতে শুরু করলাম। যেতে যেতে দেখতে পেলাম রামঝুলার নৌকার ঘাট। সেখান থেকে নৌকায় করে নদী পারাপার করা যায়। এই নৌকার সার্ভিসটি সারাদিনই চলে। আমরা এখানে একটু দাঁড়িয়ে রামঝুলার বেশ কিছু ছবি তুলে আবার এগিয়ে চললাম। দুই পাশে প্রচুর ঘর সাজানোর জিনিসপত্রের দোকান, জামা কাপড়ের দোকান দেখতে দেখতে পৌঁছে গেলাম রামঝুলার সামনে।
ঋষিকেশের রামঝুলা ইজ ওয়ান অফ দ্য আইকনিক ল্যান্ডমার্ক। 1986 সালে গঙ্গা নদীর উপর এই লোহার ঝুলন্ত সেতুটি তৈরি করা হয় আর ভগবান রামের নাম অনুসারে এই ব্রিজটির নাম রাখা হয়। 450 ফুট লম্বা এই ব্রিজটি গঙ্গা নদীর দুই তীরকে সংযুক্ত করে। এই সেতুর উপর দিয়ে শুধুমাত্র পথচারীরাই চলাচল করতে পারে, কোনো গাড়ি চলাচল করে না। রামঝুলা একটি সাসপেনশন ব্রিজ, তাই রামঝুলার উপর দিয়ে হাঁটার সময় মনে হবে ব্রিজটি যেন কাঁপছে। এখান থেকে গঙ্গার বিপুল জলরাশির একটা দারুণ ভিউ পাওয়া যায় এবং ঋষিকেশের গঙ্গার ধারে ধারে পাহাড়ের কোলে যে সমস্ত মন্দির আশ্রমগুলি আছে তারও একটি অপূর্ব ভিউ দেখতে পাওয়া যায়। আমরা ব্রিজের ওপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এখান থেকে অনেকজন মাছকে খাবার খাওয়াচ্ছে, সেটাও দেখলাম। অনেকে রিভার রাফটিং করছে, সেই দৃশ্য উপভোগ করলাম। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা রামঝুলা ব্রিজটি ক্রস করলাম। যেখানে রামঝুলা শেষ হলো সেখান থেকে বাম দিকে চলে যাচ্ছে লক্ষ্মণ ঝুলা এবং 13 তলা বিশিষ্ট ত্রম্বকেশ্বর মন্দির, আর ডান দিকে গেলে প্রাচীন রামেশ্বর মন্দির, গীতা ভবন, পরমার্থ নিকেতন, 84 কুটিয়া বা বিটলস আশ্রম এইগুলি দেখে নেওয়া যাবে। যেহেতু রামঝুলা থেকে লক্ষ্মণ ঝুলা প্রায় 4.5 কিলোমিটার রাস্তা আপ অ্যান্ড ডাউন, পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে, তাই আমরা লক্ষ্মণ ঝুলা এবং ত্রম্বকেশ্বর মন্দির যাইনি। রামঝুলা থেকে লক্ষ্মণ ঝুলা যাওয়ার পথে বেশ কিছুটা হেঁটে গেলে সেখানে অনেকগুলি বসার জায়গা আছে এবং জলে নামার সিঁড়িও আছে। সেখানে নেমে আমরা গঙ্গার পাড়ে গিয়ে বেশ কিছুক্ষণ বসলাম। এখানকার গঙ্গার জল কনকনে ঠান্ডা, পা ডুবিয়ে বসলে সব ক্লান্তি দূর হয়ে যায়। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। তারপরে চললাম আমাদের পরবর্তী গন্তব্য রামঝুলার দিকে। রামঝুলার পাশেই অবস্থিত প্রাচীন রামেশ্বর মন্দির। বহু প্রাচীন এই মন্দিরটি রামঝুলা থেকে নামলেই দেখতে পাওয়া যাবে। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢুকে বাবা মহাদেবকে দর্শন করতে হয়। এই মন্দিরটি সারাদিনই খোলা থাকে এবং এখান থেকে রামঝুলার চারপাশের একটা দারুণ ভিউও পাওয়া যায়। রামেশ্বর মন্দির দর্শন করে এবারে আমরা গঙ্গার ধার ধরে হাঁটতে শুরু করলাম। এক পাশে মা গঙ্গা বয়ে গেছেন এবং পাশের ঘাটের ওপর দিয়ে বহু আশ্রম, ধর্মশালা, মঠ ইত্যাদি গড়ে উঠেছে আর প্রচুর জিনিসপত্রের দোকান ও খাবার দোকানও আছে। এরপর হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেয়ে গেলাম ঋষিকেশের বিখ্যাত দর্শনীয় স্থান গীতা ভবন। গীতা ভবন বা স্বর্গ আশ্রম 1936 সালে স্বামী শিবানন্দ এই ভবনটি তৈরি করেছিলেন। গেট দিয়ে ঢুকতেই প্রথমে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের একটি মূর্তি, তার উপর এই আশ্রমের সব দেওয়াল জুড়ে গীতার বিভিন্ন শ্লোক লেখা আছে। এইখানে নামমাত্র মূল্যে কোনো কোনো সময় আবার বিনামূল্যেও থাকার ব্যবস্থা আছে। গীতা ভবনের ভেতরে প্রায় 1000টি ঘর আছে অতিথিদের থাকার জন্য এবং এখানে দেখার মতো আরো দুটি জিনিস আছে। একটি হলো লক্ষ্মীনারায়ণ মন্দির আর অন্যটি হলো প্রাচীন একটি বটবৃক্ষ। গীতা ভবন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত পুরো সময়টাই খোলা থাকে। আমরা গীতা ভবনের ভেতরে ঢুকে চারপাশটা ঘুরে দেখলাম। গীতা ভবনের ভেতরে একটি বাগান আছে, সেখানে গিয়ে শান্তিতে কিছুক্ষণ বসলাম। তারপর চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঋষিকেশের সব থেকে ফেমাস প্লেস পরমার্থ নিকেতনের সামনে। দেশ বিদেশ থেকে সমস্ত ট্যুরিস্টদের কাছেই ঋষিকেশের পরমার্থ নিকেতন একটি প্রধান দ্রষ্টব্য স্থান। এই আশ্রমটি ঋষিকেশের অন্যতম বৃহত্তম আশ্রমও বটে। চারিদিকে বিভিন্ন ধরনের স্ট্যাচু দিয়ে তৈরি করা আছে, ফোয়ারা দিয়ে ঘেরা বাগান আছে, আরো আছে অনেক কিছু। এই পরমার্থ নিকেতনের ভিতরে থাকারও ব্যবস্থা আছে আর এখানে আছে একটি বিশাল বড় যোগা হল এবং যোগা গার্ডেন। এই আশ্রমের একদিকে পাহাড় আর অন্যদিকে আছে মা গঙ্গার ঘাট। সেই ঘাটের পাশে আছে বেশ বড় একটি হনুমানজির মন্দির। এছাড়াও আরো অনেক স্থাপত্য আছে এই আশ্রম চত্বর জুড়ে। সব শেষে দেখলাম পরমার্থ নিকেতনের বেশ বড় একটি বাঁধানো ঘাট। এই ঘাটের মাঝখানে আছে একটি বিশাল বড় মহাদেবের মূর্তি। ঋষিকেশের রামঝুলার কাছে এলেই এই বিশাল বড় মহাদেবকে সব জায়গা থেকে দেখতে পাওয়া যায়। এই বাঁধানো ঘাটটিতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা অপূর্ব সুন্দর সন্ধ্যারতিও হয়। তাই আমরা ঠিক করেছিলাম ঋষিকেশের দ্বিতীয় দিন সমস্ত টুরিস্ট স্পটগুলি ঘুরে এই পরমার্থ নিকেতনে সন্ধ্যারতি দেখব। তারপরে পরবর্তী গন্তব্য ছিল বিটলস আশ্রম, যা দেশ তথা বিদেশি সকল টুরিস্টদের কাছে খুবই পরিচিত বিটলস আশ্রম নামে। বিটলস আশ্রমের আসল নাম হলো 84 কুটিয়া, তবে বিশ্ববিখ্যাত ব্যান্ড দ্য বিটলস এখানে আসার পর থেকেই এই আশ্রমটি সব থেকে বেশি পরিচিতি লাভ করে। এই স্থানটিও আমার খুবই ভালো লেগেছিল। এরপরে আমরা আবার সেই পরমার্থ নিকেতনের ঘাটে ফিরে আসি সন্ধ্যারতি দেখার জন্য। আমরা যখন পরমার্থ নিকেতনের ঘাটের কাছে এলাম অলরেডি তখন সেখানে প্রচুর মানুষের ভিড় জমে গেছে। তাই পরমার্থ নিকেতনের তৈরি
তৈরি ব্রিজের কাছে গিয়ে বসলাম এবং কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি শুরু হলো, সেটি দেখলাম। খুবই সুন্দর সন্ধ্যারতি হয় এখানটিতে। তাই ঋষিকেশে এসে যদি দুদিন থাকেন, একদিন ত্রিবেণী ঘাটে সন্ধ্যারতি এবং অন্য আর একটা দিন পরমার্থ নিকেতনে সন্ধ্যারতি দেখতে পারেন, খুবই ভালো লাগবে। সন্ধ্যারতি দেখার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম এবং জুতো রাখার কাউন্টার থেকে জুতো নিয়ে চললাম জানকী সেতুর দিকে। পরমার্থ নিকেতন থেকে কয়েকশো মিটারের মধ্যে জানকী ঝুলা বা জানকী সেতু অবস্থিত। জানকী ঝুলা গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বিশাল বড় সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটি ওপরে 3টি লেন আছে, 2টি লেনে 2 চাকার গাড়ি চলাচল করতে পারে আর মাঝখানের লেনটি দিয়ে পথচারীরা যাতায়াত করে। 274 মিটার লম্বা এই ব্রিজটি রাত্রিবেলা অপূর্ব সুন্দর আলোর সাজে সেজে ওঠে, যেটা দূর থেকে দেখতে অপূর্ব লাগে। আমরা জানকী ঝুলা থেকে পেরিয়ে সোজা হেঁটে মেন রাস্তার উপরে চলে এলাম এবং দেখে নিলাম ঋষিকেশের ইস্কন টেম্পল। সেখানে তখন ভজন হচ্ছিল। মন্দিরে প্রবেশ করে ভগবানের দর্শন করলাম ও বেশ কিছুক্ষণ ভজন শুনলাম। তারপর নিচে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম। প্রসঙ্গত বলে রাখি, ঋষিকেশ ট্যুরে রামঝুলা থেকে যে সমস্ত জায়গাগুলি ঘোরা যায়, সেই জায়গাগুলি ঘোরার জন্য জার্নিটা আপনারা জানকী ঝুলা থেকেও শুরু করতে পারেন। তাই জানকী ঝুলা স্টপেজে নেমে রাস্তার ওপরেই অবস্থিত ইস্কন টেম্পল দেখে তারপর জানকী ঝুলা পেরিয়ে কিছুটা গেলেই বিটলস আশ্রম, তারপরে পরমার্থ নিকেতন, গীতা ভবন ইত্যাদি গুলি ঘুরে তারপরে রামঝুলা হয়ে ফিরত আসতে পারেন। এবারে আমাদের হোটেলে ফেরার পালা। তাই রাস্তার ধার থেকে একটু বিক্রমে উঠে পড়লাম। 30 টাকা ভাড়া নিল এক একজনের জন্য। আমরা ত্রিবেণী ঘাট স্টপেজে নামলাম। বিক্রম থেকে নেমে আগের দিনের মতোই ডাল আর প্যাটিস কিনলাম। আরেকটি দোকান থেকে আলু টিক্কি কিনলাম। তারপর রাতের খাবার প্যাক করিয়ে নিয়ে চললাম ধর্মশালার দিকে এবং তারপরে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুম। ঋষিকেশে আজ আমাদের তৃতীয় দিন। সকালবেলা চেক আউট করে ধর্মশালার রিসেপশনের লাগেজগুলি রেখে ত্রিবেণী ঘাট এবং সেই সংলগ্ন আরো 2টি মন্দির দেখলাম। সকালবেলা ত্রিবেণী ঘাটে বেশি ভিড় ছিল না। কিছু মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছিলেন। আমি ঘাটের কাছে একটি ফাঁকা জায়গা দেখে সেখানে শান্তিতে বেশ কিছুক্ষণ বসে সময় কাটালাম। ঋষিকেশের ত্রিবেণী ঘাট হলো সেই জায়গা যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3টি পবিত্র নদীর সঙ্গম ঘটেছে। তাই ভারতীয় শাস্ত্র মতে এই জায়গাটি খুবই পবিত্র। প্রাচীন বিশ্বাস অনুযায়ী কোনো ব্যক্তি এই জলে ডুব দিয়ে স্নান করলে তার পাপ ক্ষয় হয়। আর রামায়ণে বলে, রাম রাবণকে হত্যা করার পরে ব্রাহ্মণ হত্যার প্রায়শ্চিত্ত করতে এই ত্রিবেণীতে সাপ মোচন করতে এসেছিলেন। ত্রিবেণী ঘাটে কিছুক্ষণ বসে এবারে দেখে নিলাম ত্রিবেণী ঘাটের একদম কাছেই অবস্থিত ঋষিকুণ্ড এবং রঘুনাথ মন্দির। ঋষিকুণ্ডটি হলো একটি প্রাচীন জলাশয়। এই জলাশয়টি ঋষি কুবজুন নির্মাণ করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন এই জায়গা দিয়ে যেন যমুনা নদী প্রবাহিত হয়, যাতে তিনি একই সাথে গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3টি নদীতে স্নান করতে পারেন। তখন থেকে এই প্রাচীন কুণ্ডটির নাম হয়েছে ঋষিকুণ্ড। এই ঋষিকুণ্ডর সঙ্গেই আছে রঘুনাথ মন্দির। বেসিক্যালি একই প্রেমিসেসের মধ্যে এই 2টি জায়গা অবস্থিত। আমরা প্রথমে গেট দিয়ে ঢুকে ঋষিকুণ্ডটি দেখলাম, তারপরে সিঁড়ি দিয়ে উঠে রঘুনাথ মন্দিরটি দর্শন করলাম। 16টি স্তম্ভ দিয়ে এই রঘুনাথ মন্দির তৈরি হয়েছে। মন্দিরের ভিতরে খুবই সুন্দর রাম সীতার মূর্তি রয়েছে। রঘুনাথ মন্দিরটি সকাল 6টায় খুলে যায় ও বেলা 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। এরপরে ধর্মশালা থেকে লাগেজগুলি নিয়ে চলে এলাম ত্রিবেণী ঘাট স্টপেজে। সেখান থেকে বিক্রমে করে আমরা যাব হরিদ্বার। এইভাবেই আমাদের 2 রাত 3 দিনের ঋষিকেশ ট্যুর শেষ হলো। হরিদ্বারের সম্পূর্ণ ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভিডিওটি এখনো অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন। আপনার যাত্রা শুভ হোক।